করোনার সময় নিয়ে টাইম টেলিভিশনের নিয়মিত যাপিত জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দিমা নেফারতিতি নিউ ইয়র্ক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের যাপিত জীবন অনুষ্ঠানে। আমরা সবাই জেনে গেছি করোনা মহামারীর এই সময়ে আরো অনেকটা দিন করোনাকে সাথী করে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এটা করোনার সাথে সহাবস্থান, একটা নতুন জীবন ব্যবস্থায় আমরা প্রবেশ করেছি, যাকে বলা হয় নিউ নর্মাল। কেমন আমাদের এই নতুন জীবনটা, কেমন আমাদের নতুন যাপিত জীবন, কেমন করে আমরা যাপন করছি করোনার সাথে সহাবস্থান, এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজতে আজকে আমরা চেষ্টা করব আমাদের আলাপচারিতায় আমার সাথে প্যানেলিস্ট হিসেবে আছেন নিউ ইয়র্ক থেকে রুবাইয়া রহমান, লিগাল অ্যাডভাইজার, অ্যাক্টিভিস্ট, ফাউন্ডার আশা। নিউ ইয়র্ক থেকে আছেন কাজী জহিরুল ইসলাম, কবি, লেখক এবং জাতিসংঘ কর্মকর্তা। নিউ ইয়র্ক থেকে আছেন মডেল এবং পরিবেশবিদ, সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট মনিকা হক, এবং সুদূর ওমান থেকে আছেন, ওমানের মাস্কাট থেকে আছেন চিকিৎসক ডক্টর সাবিরা পারভিন অ্যানি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাপিত জীবন অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে দিমা নেফারতিতি এবং টাইম টিভি টেলিভিশনকে আমাদের ইনভাইট করার জন্য and to have some talk. এটা আসলে খুবই গ্রেট প্লেজার টু জয়েন ইউ পিপল। থ্যাংক ইউ। আমি পালাক্রমে সবার কথা শুনবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমে আসবো রুবাইয়া রহমানের কাছে। রুবাইয়া রহমান, আপনি লিগাল অ্যাডভাইজার, অ্যাক্টিভিস্ট এবং ফাউন্ডার আশা। আপনি অটিজম নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। আপনার কাছে আমার প্রশ্ন, কেমন করে আপনি যাপন করছেন আপনার যাপিত জীবন এই করোনাকালীন সময়ে, এবং আমাদের দর্শকদের জন্য কি সাজেশন আছে, এবং স্পেশালি আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই যে অটিস্টিক বাচ্চা আছে যাদের, স্পেশাল চাইল্ড আছে যাদের, তারা এই শ্বাসরুদ্ধকর সময়ে কেমন করে জীবনযাপন করছেন বা করবেন। রুবাইয়া রহমান। অনেক অনেক ধন্যবাদ জিমা নেফারতিতি। ইট ইজ অলওয়েজ এ প্লেজার তোমার প্রোগ্রামে আসতে পারাটা, এবং সবসময় ইট ইজ অলওয়েজ হার্ট টাচিং টপিকস। আমরা যখনই কথা বলি তখন এটা খুবই জীবনের সাথে খুবই সম্পর্কযুক্ত কথা নিয়ে আমরা কথা বলি। সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ প্রথমেই বুঝতে হবে যে করোনা পরিস্থিতিটা সবার জন্যই একটা অসহনীয়, একটা ভীতিকর অভিজ্ঞতা, এবং এটার ভিতর দিয়ে আমরা কে বেঁচে থাকবো, কে থাকবো না, কে আপনজন হারাবো, কে হারাবো না, এইসব নানান চিন্তায় আমরা কিন্তু আছি। তার উপরে যখন আমাদের নিজেদের বাচ্চারা স্পেশাল নিড হয় বা অটিজমের একজন একজন অটিজম শিশু হয়, তখন এই জীবনটা সত্যি একটা অন্য ডাইমেনশনে চলে যায়। তার কারণ হচ্ছে যে নর্মাল টাইমে যখন এই প্যান্ডেমিক ছিল না, তখনও কিন্তু এটা একটা চ্যালেঞ্জিং লাইফ ছিল। তার কারণ হচ্ছে যে একটা অটিস্টিক শিশু বা একটা স্পেশাল নিড শিশুর স্পেশাল নিডই থাকে, এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য বাবা মা, স্কুল, তারপর বিভিন্ন হেল্পিং হ্যান্ড সবাই মিলে আমরা এই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করি। কিন্তু এখন বন্ধ। হ্যাঁ, এখন এই বন্ধ, এবং বাবা মা বাসায় অবরুদ্ধ। এখন যখন লকডাউন চলছিল তখন একটা সমস্যা, আবার যখন এটা রিওপেনিং এ যাচ্ছে তখন আর একটা সমস্যা। তো প্রথমে আমি আলাপ করব যে লকডাউনের সিচুয়েশনটা কি ছিল। এখন আমি অ্যাজ এ অর্গানাইজার অটিজম সোসাইটি নিয়ে যখন আমি কাজ করছি, তখন আমার নিজের কাছে এটা কষ্ট লেগেছে চিন্তা করে যে আমরা কেন কখনো একটা এমার্জেন্সি সিচুয়েশন নিয়ে চিন্তা করিনি। চিন্তা করলে হয়তো এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে আমাদের জন্য ইজিয়ার হতো। তার কারণ হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন তো আসতেই পারে, এবং এসছে। এখন যে সিচুয়েশনটার ভিতর দিয়ে আমরা পার হয়েছি, এটা আমাদেরকে শিখিয়েছে যে হ্যাঁ, যে কোনো একটা ডিজাস্টার টাইম আসতে পারে, এবং তার জন্য আমাদের কোনো না কোনো ভাবে কিছু মেন্টাল প্রিপারেশন থাকা দরকার, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রিপারেশন থাকা দরকার। এটা এক নাম্বার।
সেকেন্ডলি হচ্ছে যে আমরা যখন অটিস্টিক বাচ্চাদের ডিল করি তখন আমাদের কিছু সাপ্লাইজ সবসময় আমাদের থাকা উচিত, যেন আমরা এই সাপ্লাইজ গুলির কোন একটা এমার্জেন্সি সিচুয়েশনে ওই সাপ্লাইজ গুলি কাজে লাগাতে পারি। তারপরে হচ্ছে যেমন ধরেন যখন আমরা লকডাউনে পড়ে গেলাম তখন আমরা দেখলাম যে এই বাচ্চাগুলি ঘরের মধ্যে থাকতে চায় না, তারা মাস্ক পরতে বুঝতে পারে না, হ্যান্ড ওয়াশিংটা হয়তো জোর করে করানো হচ্ছে, কিন্তু এই মাস্ক পরাটা অনেক বাচ্চার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ তাদের জন্য এটা সাফোকেটিং। প্রথম কথা যে তারা বুঝতে পারছে না, সেকেন্ড থিং হচ্ছে যে এটা সাফোকেটিং হচ্ছে। সবকিছু মিলিয়ে এটা এত একটা চ্যালেঞ্জিং ইস্যু বাবা মার জন্য। সুতরাং আমরা চেষ্টা করেছি আশার পক্ষ থেকে, আমাদের বোর্ড মেম্বাররা, আমরা যারা ফ্যামিলিরা আমাদের সাথে আছে, আমরা সব সময় জুম মিটিং করেছি বা 101 আমরা কথা বলেছি যে কিভাবে এই সিচুয়েশনটাকে অ্যাড্রেস করা যায়। তার কতগুলি জিনিসের মধ্যে আমরা একটা রুটিন তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য, যে বাবা মারা সকালবেলা বাচ্চাকে তুলে তাকে হাইজিন সম্পর্কে কিছু ইয়ে করবে, যেমন ধরেন টিথ ব্রাশিং, হ্যান্ড ওয়াশিং, এগুলি করাবে দুজনে মিলে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে তাদেরকে ব্রেকফাস্ট করানো, এবং তারপরেই পরপরই একটা রুটিন তৈরি করে দেওয়া যে তারা পড়তে বসবে। এখন পড়তে বসাটা স্পেশাল নিড বাচ্চা এবং একটা অটিস্টিক বাচ্চা একই নিয়মে পড়তে বসে না, দে হ্যাভ ডিফারেন্ট ওয়ে অফ স্টাডি। তো সেই যার যার বাচ্চার নিড অনুযায়ী বাবা মাকে সেটা অ্যাড্রেস করতে হবে। কিছু ইয়োগা, কিছু এক্সারসাইজ, এগুলি সবকিছু মিলিয়ে লাইফটাকে আমরা একটা ছকে আনার চেষ্টা করছি। এবং আমাদের সাথে যেই সব প্যারেন্টরা আছেন তাদের অনেকের সাথেই কথা হয়েছে। এটা সত্যি খুব কষ্টকর সময় গেছে আমাদের সবার জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি একটা রুটিনে বারে বারে, যেহেতু রিপিটেটিভ অ্যাকশন করলে এসব বাচ্চাদেরকে অ্যাড্রেস করা যায় সমস্যাগুলি, আমরা চেষ্টা করেছি ওভার দ্য ডে এগুলি করার, এবং পরবর্তীতে যখন পরিস্থিতি একটু ভালো হলো তখন একটু তাদের বাইরে নেওয়া, একটু ওয়াকিং করানো বা ব্লকটা ঘুরে আসা, এগুলি করেছি। অপূর্ব, অসংখ্য ধন্যবাদ রুবাইয়া রহমান। আপনার কথার মাধ্যমে আমি যেটা পেলাম, যাদের স্পেশাল নিড বাচ্চা আছে, অটিস্টিক বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে পেশেন্সটা আরো বেশি থাকতে হবে সেসব বাবা মাদের, কারণ তাদের গোটা জীবনটাই পেশেন্স নিয়ে এই বাচ্চাগুলোকে বড় করতে হয়। আর এই সময়ে, এই করোনাকালীন সময়ে আরো বেশি পেশেন্স নিয়ে এবং আরো ব্যালেন্সড ওয়েতে, রুটিন ওয়েতে সময়টাকে কাজে লাগিয়ে বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করে, এবং আপনারা যেটা করছেন যে পরিবারগুলোকে, বাবা মাকেও ট্রেন্ড আপ করতে হবে। রুবাইয়া, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি এখন অনেক ধন্যবাদ। আমি একটু কাজী জহিরুল ইসলামের কাছে আসবো, কবি, লেখক এবং জাতিসংঘ কর্মকর্তা কাজী জহিরুল ইসলাম। আপনি আমাকে বলবেন আপনার শহরে করোনা পরিস্থিতি কেমন, আপনি কিভাবে যাপন করছেন এই করোনা সহাবস্থানে যাপিত জীবন, এবং আপনার কি সাজেশন? অনেক ধন্যবাদ। প্রথমত আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি টাইম টেলিভিশনকে এই চমৎকার আয়োজনটি করবার জন্য, এবং দিমা নেফার্তিতি অসাধারণ উপস্থাপনা করেন। দিমাকে বিশেষ ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠানটি সঞ্চালনা করবার জন্য। করোনা পরিস্থিতি আমরা সবাই জানি যে একটা সময় ছিল নিউ ইয়র্ক, আমরা নিউ ইয়র্কে বসবাস করি, এই শহর করোনার এপিসেন্টার হয়ে উঠেছিল, এবং সেই সময়টা ছিল মিড এপ্রিল থেকে মিড মে পর্যন্ত, এমনকি মে শেষ বা জুনের কিছুটা সময় পর্যন্ত নিউ ইয়র্ক খুব এক্সট্রিম সিচুয়েশন ছিল। এখন পরিস্থিতি অনেক ইমপ্রুভ করেছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স এর দিকে তাকাই, আজ অব্দি সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 6,54,654 জন। তার মধ্যে নিউ ইয়র্ক শহরে, মানে নিউ ইয়র্কে মারা গেছে 32,677 জন। আমরা যদি এখন স্ট্যাটিস্টিক্স দেখি, একসময় প্রতিদিন 1,000-এর বেশি মানুষ নিউ ইয়র্কে মারা যেত করোনা আক্রান্ত হয়ে। গতকালের স্ট্যাটিস্টিক্স যদি দেখি তাহলে মাত্র 3 জন মারা গেছে। সেই দিক থেকে আমি বলবো যে নিউ ইয়র্কের পরিস্থিতি এখন অনেকটা ভালো। আর এই সময়টা আমরা কিভাবে কাটিয়েছি, সেই দুঃসহ সময়, ভয়াবহ সময় আমরা কিভাবে কাটিয়েছি, আমরা সকলেই জেনে গেছি যে করোনায় আক্রান্ত হলে ইট ডিপেন্ডস যে কি মাত্রায় আক্রান্ত হয়েছে। কারো কারো খুব মাইল্ড হচ্ছে, কারো কারো খুব সিভিয়ার হচ্ছে। আর সিভিয়ার হয়ে গেলে চিকিৎসা তো তেমন কিছু নেই, সিমটমের ট্রিটমেন্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। কাজেই পরিণতি তো আমরা সবাই জানি। কাজে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে যে এটি যেন আমার দেহে না আসে। আর না আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সোশ্যাল ইন্টারাকশন থেকে বিরত থাকতে হবে, ডিস্টেন্সটা মেনটেন করতে হবে আমাদের। যে কারণে বাধ্যতামূলক লকডাউন চলে আসলো, এক পর্যায়ে আমরা সবাই বাড়িতে ছিলাম।
এখন এই যে বাড়িতে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা বাড়িতে থাকছি, পরিবারের সকলে মিলে অনেকগুলো মানুষ, সকলেরই একটি বড় বাসা নেই, সকলের একটি বড় ব্যাকইয়ার্ড নেই। অনেকে আমরা একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে, ছোট্ট 2 রুমের, কারো কারো আরো ছোট অ্যাপার্টমেন্টে আমরা 3-4 জন 5 জন মানুষ থাকছি। এটি এক পর্যায়ে কিন্তু দীর্ঘদিন এরকম বন্দি থাকতে থাকতে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সময়টাতে আমাদের নানান রকম মানসিক জটিলতাও তৈরি হচ্ছিল। স্বামী স্ত্রী সারাদিন একসঙ্গে থাকছে, একসঙ্গে থাকা খুব ভালো, কিন্তু একসঙ্গে দীর্ঘ সময় থাকতে থাকতে ঠোকাঠুকি লাগার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি, এগুলো কিন্তু খুব হয়েছে। তো সেই সময় আমাদের আসলে ক্রিয়েটিভ ওয়েতে, অনেক ইনোভেটিভ ওয়েতে অনেক কাজকর্ম খুঁজে বের করতে হয়েছে, কি করলে আমরা ভালো থাকবো। আসলে সবাই মিলে একটা মুভি দেখি, আচ্ছা সবাই মিলে আমরা একটু ইনডোর গেম যেগুলো আছে গেমগুলো খেলি, আচ্ছা এখন আমাদেরকে বাইরে যেতে পারছি না, রেস্টুরেন্টে খেতে পারছি না, রান্না করে খেতে হচ্ছে, একজনের উপর চাপ না দিয়ে সকলে রান্নার কাজগুলো ভাগ করে নেই। একদিন আমরা 7 দিনে 7 জন, বা যদি কোনো পরিবারে 3 জন বা 4 জন থাকে তাহলে সপ্তাহে একজন দুবার করে রান্না করবে, এরকম ভাগ করে নিয়ে মানে টোটাল বিষয়টাকে স্পোর্টিংলি নিয়ে একটা আনন্দ ঘন করে তোলবার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়েছে। ইন এডিশন টু দ্যাট আমি যেটা করেছি অনলাইনে, প্রথম দিকে তো আমরা অফলাইনে 8-10 জন 15 জন একসঙ্গে হয়ে আমরা যারা কবিতা লিখি কবিতাগুলো পাঠ করেছি, একজন একজনের কবিতা শুনেছি, মন্তব্য করেছি, এই করে আমরা একটা ভালোই সময় কাটছিল। এক পর্যায়ে আমি প্রথম প্রস্তাব করেছিলাম যে চলেন আমরা অনলাইনে যাই। তো কয়েকজন বললো যে না, অনলাইনে গেলে লোকেরা আমাদেরকে গালি দিবে, যে এখন মানুষ মারা যাচ্ছে ওরা কবিতা পড়ছে অনলাইনে এসে। কিছুদিন পর যেটা বললেন যে নিউ নর্মাল, আসলে একটি ভয়াবহ পরিস্থিতি যখন দীর্ঘদিন থাকে, সেটা যুদ্ধ হতে পারে, মহামারী হতে পারে, এক পর্যায়ে কিন্তু সেটাই নর্মাল হয়ে যায়। সেটাকে আমরা মাথায় নিয়েই, আপনি দেখবেন প্যালেস্টাইনের চিত্রটা দেখেন, বেরুলেই গুলি খাবে, তারপরেও কিন্তু তারা বেরোচ্ছে, উপায় নেই, সেটাই তাদের নর্মাল। আমাদের করোনা পরিস্থিতি এখন আমরা যে পর্যায়টাতে এসছি, এখন আবার সেকেন্ড ওয়েভ আসছে। আমরা আমাদের সঙ্গে একজন ডাক্তার আছেন, তিনি ভালো বলতে পারবেন। এখন বলা হচ্ছে যে অ্যান্টিবডি যেটা আমাদের দেহে তৈরি হয়েছে এটা 3 মাসের বেশি থাকে না। এখন যদি ভ্যাকসিন বেরিয়েও যায়, ভ্যাকসিন তো অ্যান্টিবডি, সেটা দিলে তো 3 মাস পরে যদি সেটা আবার এলিমিনেট হয়ে যায় তাহলে কি হবে? আমি কি আবার রিস্কের মধ্যে পড়ে যাব, নাকি আবার ভ্যাকসিন দিতে হবে? এইসব নানামুখী বিষয় আসছে, আবার সেকেন্ড ওয়েভ আসছে। তারপরেও কিন্তু আমরা অতটা ভয় এখন পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা আমাদের নিউ নর্মাল হয়ে গেছে। এখন আমরা বুঝতে পেরেছি এই সিচুয়েশনের মধ্যেই আমাদের বাঁচতে হবে, এবং বাঁচার একটি উপায় আমরা খুব ভালো করে জেনে গেছি। সেটি কি? আমাদের মাস্ক পরে বেরোতে হবে, হাতে গ্লাভসটা পরে রাখতে হবে, কারোর সঙ্গে হাত টাত মেলানো যাবে না, আর ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। আমরা কিন্তু এখন বেরোচ্ছি, আপনি নিউ ইয়র্কের কথা, আমার শহরের কথা বললেন, আমরা এখন বাইরে যাচ্ছি, এই নিয়মগুলো মেনে বাইরে যাচ্ছি, এবং উই ফিল লিটল বিট সেফ, যে এই নিয়মগুলো মেনে চলে আমরা সেফ থাকবো। তারপরেও জানি না কি হবে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের সান্ত্বনাটা এই যে নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা সেফ থাকবো। এভাবে আমরা এখন জীবনটা যাপন করছি আর কি। ধন্যবাদ কাজী জহুরুল ইসলাম। আপনার আলাপচারিতা থেকে আমরা যেটা পেলাম যে আমরা যদি নিয়মগুলো মেনে চলি, মাস্ক পরে, গ্লাভস পরে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা এখনো মেনে চলি, আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা এই নিউ নর্মালের সাথে মানিয়ে চলতে পারবো। আপনার কথা শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথের সেই গানটার কথা মনে পড়ছে, আছে দুঃখ আছে মৃত্যু তবু অনন্ত জাগে। সবই থাকবে, সবকিছুর মধ্যে দিয়ে আমাদের যাপিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজী জহুরুল ইসলাম, আপনি খুব চমৎকার বলেন, এবং আমি প্রত্যাশা করবো আজকে অনুষ্ঠানের শেষে আপনি করোনা নিয়ে চমৎকার একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা যদি আপনার কাছে থাকে সেটা পড়বেন। আমি এখন একটু আমি মনিকা হকের কাছে আসছি। কাজী জহির, আমি পরে আবার আপনার কাছে ফিরবো। মনিকা হক আন্তর্জাতিক মডেল এবং পরিবেশবিদ, এবং তিনি সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করছেন। মনিকা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আপনার নেবারহুডে করোনা পরিস্থিতি কেমন? আপনি যাপন করছেন করোনার সময় যাপিত জীবন, একটু সংক্ষেপে আমাকে বলবেন, তারপর আমি আপনার সিভিল রাইটস অ্যাক্টিভিজম নিয়ে জানতে চাইবো। First of all, I would like to say that I'm always grateful to Allah's amazing grace. And second of all, thank you, Dima Nefertiti Appu, for inviting me on this Zoom show. It's amazing. Third of all, Assalamu alaikum to everyone who joined this show at the moment. আর আমাদের এলাকায় করোনা পরিস্থিতি আপু কি বলবো, বাইরে বেরোলে মনে হয় না যে করোনা চলছে এখানে। কার ড্রাইভ দেখা যাচ্ছে প্রচুর ট্রাফিক, হাইওয়েতে প্রচুর, গেলে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। চেঞ্জ, অনেকটাই চেঞ্জ আমাদের মার্চ এপ্রিলে।
মার্চে মানে মানুষের মধ্যে এখন একটু সাহসটা ফিরে এসেছে, প্রচুর পাচ্ছে। আমি মানে এক্সপেক্ট করি নাই যখন আমি বের হয়েছি। প্রচুর ভিড় ট্রেনে, সব জায়গায় মোটামুটি ভিড়, পার্কে। এরকম পরিস্থিতিতে আপনি কি সচেতনতা মেনে চলছেন সেটি আমাদের বলুন। সচেতনতা মেনে চলছি, সেটা হচ্ছে আমি সকাল বের হওয়ার আগে আমি গরম পানি লেবুর রস খেয়ে বের হচ্ছি। আর যখন আমি আবার ফেরত আসতেছি ফার্স্টে আমি গরম পানি দিয়ে লেবুর রস খাচ্ছি। এই সচেতনতাটা আমি মেনটেন করতেছি সব সময়, কারণ যতদূর এক্সপেরিমেন্ট করে জানা গেছে আমাদের সায়েন্টিস্টদের থেকে যে গরম পানি লেবু দিয়ে পানিটা করোনা যদি এফেক্ট হয় কারো থেকে, এটা সহজেই ধ্বংস হয়ে যায় সাথে সাথে। এই সতর্কতা আমি মেনটেন করতেছি। আর এছাড়া আর কি বলবো, কালিজিরাটা খাচ্ছি সতর্কতার দিক দিয়ে। আমরা যেটা জানতে পেরেছি যে এটা অত্যন্ত দুঃখজনক, এমনিতেই আমাদের অনেক বেদনাকাতর সময় যাচ্ছে, এর মধ্যে সাম্প্রতিকতম সময় আমরা হারিয়েছি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আইটি উদ্যোক্তা ফাহিম সালেহকে, যিনি নৃশংসভাবে খুন হয়েছেন ম্যানহাটনে তার অ্যাপার্টমেন্টে। মনিকা হক একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি তার হত্যার প্রতিবাদে সিভিল রাইটস অ্যাক্টিভিজমে কাজ করছেন। এই করোনাকালীন সময়ে যেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি, এই সময় আপনি কিভাবে এই অ্যাক্টিভিজম করছেন সেইটা আমি জানতে চাইছি একটু সংক্ষেপে। আপু, কারণ এটা যখন আমি লাস্ট স্যাটারডে পর্যন্ত অনেক বিজি ছিলাম, তারপর যখন আমি ডিসিশন নিই যে না এটা আমাদের করতে হবে, এটা আমাদের বের হতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হলে আমাদের একটা কিছু করতে হবে, তখন কিন্তু আমাদেরই অর্গানাইজেশনের কিছু সদস্য ঘরের থেকে বের হতে পারেনি ভয়, যে যদি এই 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 ডেমনস্ট্রেশনে যায় বা এই প্রোটেস্টে যায়, ওনারা যদি কিছু হয়ে যায়, যদি মারা যায়। অনেকে ছিল আমাদের, সবাই অ্যাটেন্ড করতে পারেনি ফাহিমের সেশনে। আর আপু, ফাহিমের যে ব্যাপারটা, আমার কিছু অবজেকশন আছে। আমি বেশ কিছু লেখিকাদেরকে দেখতেছি আমাদের এখানে যে বাংলা পেপার গুলো বের হয়, এগুলা কিন্তু মানুষ পড়ে, গ্রোসারিতে বা রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে, এটা কিন্তু বাংলা পত্রিকাগুলো পড়ে। তো কিছু লেখিকাকে দেখলাম যে ফাহিম সালের ব্যাপারে লিখছেন, বিল গেটস এর সাথে তুলনা করছেন, তারপরে এলেন মাস্কের সাথে তুলনা করছেন, মার্ক জাকারবার্গের সাথে তুলনা করছেন, স্টিভ জব। আমার অবজেকশন হচ্ছে ফাহিম সালেহ কেন, যদি থাকতো, যদি থাকতো বিল গেটস কেন হতো? আমার মনে হয় যে ফাহিম ইজ এ স্কাই হু হ্যাজ নো লিমিট। ফাহিম ইজ and he has his own existence. রাইট। হ্যাঁ মনিকা, আমি খুবই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবার ফিরবো আপনার কাছে, আবার আসবো। মনিকা চমৎকার বলেছেন আপনি। আমি ডক্টর সাবিরা পারভিন অ্যানির কথা শুনতে চাই। ওমানের মাস্কাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার সাবিরা পারভিন অ্যানি। করোনার এই সময়ে একজন ডাক্তার হিসেবে আপনার অবজারভেশন এবং সাজেশন জানতে চাই। আগে বলুন আপনার শহরে করোনা পরিস্থিতি কেমন? Thank you for inviting me in this very happening TV show, that's Time TV. And thank you so much, Dimani Fititi. Apu, you're such an excellent job you are doing. And you know, from the beginning, I'm very much fan when he was in ATN Bangla TV show. And it is really such a fabulous. আর আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে from the beginning যখন আউটব্রেকটা শুরু হয় মার্চে মিডল ইস্টে, ওই সময়টাতে সবচেয়ে বেশি এফেক্টেড ছিল ইউএই এবং সৌদি। বিকজ অফ ইউএই তে ছিল অনেক রকমের এক্সপ্যাটরা থাকে। there is so many groups of people like Christian and Hindu people, Muslim people, and there is so many community. And also সৌদিতে এক্সপ্যাটরা বেশি, সো ওই দুইটা রিজিয়ন অনেক বেশি এফেক্টেড ছিল কান্ট্রি among the Middle East. তো ওই সময় ওমানে তেমন একটা ছিল না। লাইক ইনভেরিয়েবলি আমাদের ক্লিনিক হসপিটাল গুলোতে আমরা পেশেন্ট রিসিভ করতেছিলাম লাইক পার উইকস লাইক 5 and 6 করোনা পজিটিভ, এন্ড দে আর ভেরি মাইল্ড। সো তো ওই সময়টা লাইক মার্চ টু এপ্রিল, তো ওমান তখন একটা লকডাউন দিল। ওকে, ইউ ক্যান গো আউট বাট ইউ হ্যাভ টু ডু সাম ডিস্টেন্স, এবং সেটা একটা মিড পর্যায়ে ছিল।
তো তখন তারা বুঝতে পারে নাই যে এটা এখন এত খারাপ পর্যায়ে চলে যাবে। এখন আমি আজকের পরিস্থিতিটা, আজকের স্ট্যাটিস্টিকটা আমি বলতে চাই। যেমন ওমানে এখন টোটাল কেস ইট ইজ অলমোস্ট 74,805 এবং এর মধ্যে আমাদের রিকভারি হয়েছে 54,061 এবং আমরা টোটাল আমাদের মানে আমরা যে পিসিআর টেস্ট বা COVID-19 যে টেস্ট আমরা সোয়াব কালেক্ট করেছি among the expat and Omani and non-Omani, this is consist of all the groups এবং সেটা আমরা এই পর্যন্ত টেস্ট হয়েছে 2,93,000 মানে 2,93,802 এই অ্যামাউন্টের টেস্টটা আমরা করেছি এবং আজকে আমি যেটা বুঝতে পারলাম যে শুরু থেকে আপনাদের ওখানটাতে সেইভাবে একদম কম ছিল, সচেতনতা ছিল না, কিন্তু এখন জি আবার রেজ করেছে। তো অ্যাজ এ ডক্টর আপনারা কি সাজেশন দিচ্ছেন পেশেন্টদেরকে, কিভাবে এটাকে ট্যাকল করছেন? না এখন তো যেমন আজকে থেকে আমাদের এখানে লকডাউন শুরু হয়েছে, তো যেহেতু এই বেসিক্যালি এখানে আপনার প্রপার লকডাউনটা আমরা ফলো করতেছি লাইক 6 PM to 6 AM, সো এই সময়টা একেবারে লকডাউন লাইক কারফিউ, you can't go out even if only emergency হেল্পলাইন আছে, সেক্ষেত্রে they will send ambulance or something, বাট আপনার মর্নিং সময়টা লাইক from 6 AM to 6 PM up to on that time only necessary things আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি বাইরে যেয়ে সেগুলো কালেক্ট করতে পারেন। বাট এখন যেমন এরা অনেক কিছু আপনার লেজিসলেশন দিয়েছে লাইক আপনি সোশ্যাল গ্যাদারিং অ্যাটেন্ড করতে পারবেন না, যেমন অ্যাজ এ মিডল ইস্ট দে আর ভেরি ফ্রেন্ডলি, you know, everything when they are doing they are just doing a huge gathering. So এখন এদের first legislation that you can't do any gathering, no wedding ceremony, and even if somebody died you can do any gathering. Second হচ্ছে তাদের একটা অনেক বড় একটা অভ্যাস ছিল, যেটা আমি বলবো এটা একটা হিউজ চেঞ্জ ইন দেয়ার লাইফস্টাইল, বিকজ তারা যখন একজন আরেকজনকে দেখা হতো তখন দেয়ার গ্রিটিংস লাইক হ্যান্ডশেকিং এন্ড কিসিং ইচ আদার, এবং এইটা দিস 3 months দে জাস্ট ইরেজ। তারা আমরা যেরকম এখন 3 মিটারসের মতো একটা ডিস্টেন্স আমরা রেখেছি, মানে সবাই রাখছে এবং সবাই মাস্ক ইউজ করছে, এবং আপনি যদি মাস্ক ছাড়া বাইরে যান সেক্ষেত্রে আপনাকে 100 রিয়াল আপনাকে জরিমানা দেওয়া হচ্ছে, সেটা অলমোস্ট 25,000 বাংলাদেশি টাকা, এবং ইটস নট এ জোক, এভরিবডি ইজ ইউজিং। তবে যেটা এই পরিস্থিতি আমরা কিন্তু নিউ ইয়র্কে আরো 3 মাস আগেই ফেস করে এসেছি। আপনি আমাদের ভ্যাকসিন নিয়ে কি আপনার কাছে কোনো আপডেট ইনফরমেশন আছে, আর পেশেন্টদেরকে আপনি কি সাজেস্ট করছেন? আচ্ছা এখন এইখানে আমি একটু টাইম নিতে চাই, যেমন আমি বলবো ওমানের জনসংখ্যা খুবই কম, এই তুলনায় কিন্তু আমাদের ডেথ রেটটা অনেক কম, মানে আজ পর্যন্ত আমাদের মাত্র 371টা মৃত্যু, যেটা কিন্তু খুবই কম, মানে আপনি মার্চ থেকে যদি এখন আজকে জুলাই ধরেন এটা খুবই কম, এবং দেখা যাচ্ছে এভরিডে লাইক 6 or 9 কেস, এবং মোস্ট অফ দ্য পেশেন্ট তাদের কোমরবিডিটি ছিল, লাইক তারা অনেক বেশি হিউজ এজ, ডায়াবেটিস কিংবা প্রেশারের রোগী, বা তাদের ইমিউনো কম্প্রোমাইজ, বা ইভেন দে আর অন কেমোথেরাপি লাইক দিস। তো আজ পর্যন্ত ওদের প্রোটোকলটা এত স্ট্রং, লাইক আমাদের যখন হসপিটালে পেশেন্ট গুলো আসে আমরা 2টা ইউনিট করে ফেলেছি, ওয়ান ইজ উই আর কলিং ট্রায়াজ। তো যখন পেশেন্ট আমরা রিসিভ করি আমরা ট্রায়াজ সেকশনেই তার ক্রাইটেরিয়া গুলি আমরা শুনে নিই, লাইক তার ফিভার আছে কিনা, তার সোর থ্রোট মানে গলা ব্যথা আছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্ট এখন যেটা আপনার অ্যাটিপিক্যাল সিমটম, যেমন সে ঘ্রাণ শক্তিটা ঠিক মতো পাচ্ছে না, স্মেল পাচ্ছে না, এবং কোন স্মেল যদি সাডেনলি এটা সে না পায় এটা কিন্তু ওয়ান অফ দ্য রিস্ক সাইন। এবং আরেকটা হচ্ছে আপনার জ্বর এবং আপনার ডায়রিয়া হচ্ছে, তো এইটা আরেকটা অ্যাটিপিক্যাল সিমটম, এবং হেডেক এন্ড বডি এক, এই 4টা কিন্তু নিউ সিমটম যেটা ইনভেরিয়েবলি এখন দেখা যাচ্ছে। তো আমরা এই সিমটম গুলিকে থেকে পেশেন্ট গুলোকে জিজ্ঞেস করে আমরা আলাদা করে ফেলি, এবং ইভেন এখন তো পেশেন্ট নাম্বার গুলো হসপিটালে কমে গেছে, তো যারা এগুলো পজিটিভ তাদেরকে আমরা অন্য একটা লাইক একটা ঢোকার একটা আলাদা রাস্তা করে দিয়েছি, তারা ওদিক দিয়ে অন্যভাবে হসপিটাল আরেকটা সাইডে যাচ্ছে। তখন আমরা তাদের ভাইটাল গুলো চেক করছি, লাইক SpO2, তাদের হাউ মাচ পালস এন্ড টেম্পারেচার,
সেখানে আবার আপনার একটা হাইডি সেকশন আছে, যারা একটু বেশি ফিভার লাইক 38 to 39, দে আর অ্যাকচুয়ালি ভেরি হাই রিস্ক, বিকজ ওই সময়টা তারা ইনফেকশিয়াস স্টেজে থাকে। তো তখন তাদেরকে আমরা মাস্ক এবং ফেসিয়াল শিট দিই। এবং আমি এটা বলতে চাই, ইনভেরিয়েবলি আপনারা যারা যেখানেই আছেন বা আপনারা নর্মালি কাজে যাচ্ছেন, ট্রাই টু ইউজ ফেস শিল্ড, বিকজ আমরা যখন কাউকে হাঁচি দেই বা কাশি দেই তখন একটা সাডেন ইয়ার ড্রপলেট একটা স্প্ল্যাশ আউট হয়। সেখানে আপনার যদি ফেস শিল্ড থাকে সেটা আপনাকে প্রোটেক্ট করবে। ইভেন দো উই আর ইউজিং মাস্ক, দের ইজ সাম লিকেজ, এটা আমরা তারাই বুঝতে পারবো যারা আমরা গ্লাস ইউজ করি। কারণ আমরা যখন গ্লাস ইউজ করি তখন যদি মাস্ক থাকে এটা ফগি হয়ে যায়, ইট মিনস দের ইজ লিকেজ। So still you are using mask, you can get infected, right? But if you are having face shield, এটা আপনাকে অনেকটা প্রোটেক্ট করবে। স্পেশালি আমি বলবো যদি স্মল বেবি আছে লাইক 5 to 6 years old, একটা আপু বললেন যে ওরা মাস্ক পরতে চায় না, সো অন দ্যাট কেস আপনি ওদের নাইস লাইক কালারফুল ফেস শিল্ড দিতে পারেন এবং আপনি বলতে পারেন দেখো এটা খুব সুন্দর, ইট ইজ গিভিং ইউ লাইক বিগ সানগ্লাস। সো এইটা কিন্তু আপনাদের অনেকটা প্রোটেক্ট করবে, ইভেন দো ইট ইজ কোয়াইট ইরিটেটিং, কিন্তু এখানে কিন্তু আপনার ফগই হচ্ছে না। রাইট। সো এই ক্ষেত্রে আপনার যদি জি আমরা এইটা দিয়ে আমরা তাদেরকে আলাদা করে তখন হাইডি সেকশন যেগুলো একটু খুব হাই রিস্ক তারা আমরা ওদের খুব ইনডোরে নিয়ে যাচ্ছি এবং ফুল আইসোলেশন। এবং যারা মাইল্ড টু মডারেট সেক্ষেত্রে আমরা ওদের একটা ট্র্যাক দিচ্ছি এবং দের ইজ অ্যাপস, সো উই ক্যান ট্র্যাক দেম ইভেন দো দে আর ইন দ্য হাউস। সো এবং আমরা ওদের একটা 14 days এর একটা কোয়ারেন্টাইন প্ল্যান দিয়ে দিচ্ছি এবং দের ইজ হেল্পলাইন। যখন তারা এবং তাদের আমরা সাইন সিমটম বলে দিচ্ছি যে তোমরা যদি এইগুলি ডেভেলপ করো, ইট মিনস তুমি তখন মডারেট সেকশনে চলে যাচ্ছ এবং ইউ হ্যাভ টু কল আস। ওরা যখন আমাদের ওরা যখন কল দিচ্ছে আমাদের, তখন আমাদের হসপিটালেরই কিছু টিম আছে যে লাইক টিম এ, টিম বি, টিম সি, তখন দে আর রেসপন্সিং। আমাদের সেখানে এখন প্রগাঢ় করে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি আবারও আপনার কাছে ফিরবো। চমৎকার, খুব জরুরি তথ্য আপনি আমাদের সবার জন্য বললেন। আমি আপনার কথা রেশ ধরি, আমি আবার ফিরবো আপনার কাছে ডক্টর রানী। আমি এখন আবার থ্যাংক ইউ। আমি আবার রুবাইয়া রহমানের কাছে আসছি। রুবাইয়া রহমান, হ্যাঁ, আপনি বলছিলেন স্পেশাল নিড বাচ্চাদের, আমরা মনে হয় ডক্টর রানীর আলাদা একটা ক্লু পেলাম যে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মোটিভেটেড ওয়েতে তাদেরকে কন্ট্রোল করি, লাইক অ্যাট্রাকটিভ ওয়েতে, ফানি, আপনি বলুন যেটা বলছিলেন। অ্যাকচুয়ালি সব বাচ্চা, যেহেতু অটিজম ইজ এ স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা এক একটা বাচ্চার সিভিয়ারিটি এক এক রকমের। সুতরাং যারা একটু অত সিভিয়ার না তাদেরকে অনেক সময় এটা বোঝানো সম্ভব এবং তাদেরকে হয়তো মাস্কও পরানো যেতে পারে, কিন্তু নট এভরি চাইল্ড ইজ আলাইক। এবং কিছু বাচ্চা আছে সে কোনো কিছুই কনসিডার করবে না, লাইক মাস্ক, ফেসিয়াল কোনোটাই নিবে না। তো সেক্ষেত্রে ইট গোজ কেস বাই কেস, যেই বাচ্চাটা নিতে পারবে হি ইজ ফাইন, হি অর শি ইজ ফাইন। আর যদি যে বাচ্চাটা পারবে না তার ক্ষেত্রে আউটডোরে যাওয়াটা বুঝে যেতে হবে। মেবি ইট ইজ ভেরি আর্লি মর্নিং বা ভেরি লেট এট দ্য মর্নিং, যে ইন দ্য ইভিনিং যখন আর কি ক্রাউডের ডেন্সিটিটা কম থাকে, এরকম একটা সময় নির্ধারণ করে তাকে বাইরে নিতে হবে। কারণ যেহেতু আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না, আমরা তখন চেষ্টা করব তার পরিবেশটা যেন অত অ্যাডভার্স না হয় এবং সে যেন একটুখানি বাইরের হাওয়া পেতে পারে বা পার্কে যেতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমরা তাকে বাইরে নিতে হবে। কারণ তা না হলে তার ইমিউনিটি খুবই ড্রপ করবে, কারণ সে সারাক্ষণ ইনডোরে থাকলে ইট ইজ নট হেল্পফুল, অ্যান্ড সেও খুব অস্থির হয়ে যাচ্ছে এতক্ষণ ভিতরে থাকার ব্যাপারটা। সুতরাং আমাদের বাইরে নিতে হবে এবং যেসব বাচ্চা ফেস মাস্ক বা শিল্ড কোনোটাই রাখতে পারছে না তাদেরকে টাইমটাকে বুঝে বুঝে নিতে হবে। আমি দেখেছি যে ভেরি আর্লি মর্নিং কোনো ক্রাউড থাকে না, মেবি ওই সময়টা আমরা তাকে নিয়ে বাইরে গেলাম, পার্কে নিয়ে গেলাম, তাকে একটা স্ট্রোল করালাম বা সে একটু দৌড়ালো এবং খানিকক্ষণ ঘুরে তারপর সে বাসায় চলে আসে। এটা হচ্ছে গিয়ে আমাদের তার ফিজিক্যাল সিচুয়েশনটা। নেক্সট থিং হচ্ছে গিয়ে যে যখন আমরা লকডাউন উঠে যাচ্ছি, রিওপেনিং স্টেজে আমরা এখন আছি নিউ ইয়র্কে, এখন যেটা নিউ চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমরা বাবা মাদেরকে কাজে যেতে হচ্ছে। এখন স্কুল বন্ধ এবং এই বাসায় আসতে পারবে না, সেই ক্ষেত্রে আমি বাচ্চাটাকে রেখে কিভাবে কাজে যাব? ইট ইজ এ অ্যানাদার নিউ চ্যালেঞ্জ। এটা যেটা আমরা আগে ছিল না আমাদের, কারণ আমাদের কোনো না কোনো আইদার স্কুল ছিল বা এইড ছিল,
সামহাও আমরা জিনিসটাকে ম্যানেজ করেছি। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, একজন প্যারেন্টসকে ডেফিনেটলি ঘরে থাকতে হচ্ছে, বা কোন সিবলিং, ভাই বোন বা যে আছে, তাদেরকে তাদের রেসপন্সিবিলিটিতে রেখে বাবা মা কাজে যাচ্ছেন। সো দিস ইজ এ নিউ নর্মাল, এবং এই নর্মালটাকে আমাদের অ্যাড্রেস করতে গেলে বেশ অসুবিধা হচ্ছে। প্লাস আমাদের কিছু কিছু স্কুল আছে যারা অনলাইন কোর্স করছে, কিন্তু অনলাইন কোর্স একটা অটিস্টিক বাচ্চার জন্য ফোকাস করা নেক্সট টু ইম্পসিবল। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ফেস টু ফেস তারা বুঝতে পারে না, বা তাদের অনেক সময় লাগে, সেখানে একটা অনলাইন ক্লাস তাদের জন্য বোঝা নেক্সট টু ইম্পসিবল। সুতরাং আমাদের আরো ইনোভেটিভ হতে হবে। আমরা যেটা দেখেছি, যেটা বেশি অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে যতটুকু ফান আইডিয়া আনা যায় ফর লাইক এক্সারসাইজিং বা ইয়োগা, বাট ইট হ্যাজ টু বি ইন এ ভেরি ফান মোডে থাকতে হবে, যে বাচ্চাটা যেন এনজয় করে। অনেক বাচ্চা আছে গানে ভালো রেসপন্ড করে, সেসব গান চালিয়ে দিয়ে তাদের সাথে ইন্টারাকশন করা। এইভাবে যদি কিছুটা করা যায়, হয়তো এই চ্যালেঞ্জ গুলাকে কিছুটা হলেও মিটিগেট করা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের নিউ নর্মাল, এবং আমরা চেষ্টা করছি যেমন একটা 8 কেও যদি আনা যায় উইথ কোভিড টেস্ট এন্ড এভরিথিং, এইভাবে যদি একজন কোনো হোম এইড বা কোনো রকম অ্যাসিস্ট্যান্স যদি আমরা পেতে পারি, maybe that can be another way of addressing this challenge. আমার মনে হয় যে এটা সহজ সমাধান নেই, কোনো ট্রায়াল এন্ড এরর মেথডেই আমাদের আগাতে হবে, এবং মেবি আমরা একটা সলিউশনে আসতে পারবো। অপূর্ব বলেছেন, ট্রায়াল এন্ড এরর মেথডেই আমাদেরকে আগাতে হবে, এবং এটা আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, তো আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই নিউ নরমালকে ওয়েলকাম জানিয়ে নিউ নরমালের মধ্যে নতুন জীবনযাপনে আমাদের এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ রুবাইয়া, চমৎকার বলেছেন আপনি। ধন্যবাদ ডিমা, এবং অনেক শুভকামনা। হ্যাঁ, আমি কাজী জহিরুল ইসলামের কাছে আসছি। আপনি বলছিলেন আপনার যেখান থেকে শেষ করেছেন সেই রেশ ধরে আবার জানতে চাই আপনার সাজেশন গুলো। আমরা রুবাইয়ার সাথে আলাপচারিতায় যেটা জানলাম যে আমাদের আসলে কোনো অল্টারনেটিভ নেই, কোনো চয়েস নেই এই নিউ নরমালকে ওয়েলকাম জানানো ছাড়া। একেবারে ইন্ডিভিজুয়াল পর্যায়ে এবার আমাদের যারা আমরা এই পৃথিবীতে বসবাস করছি তাদের জন্য এক ধরনের সাজেশন ইন্ডিভিজুয়াল পর্যায়ে, আর সমষ্টিকভাবে আমার একটা সাজেশন আছে। সেটি হচ্ছে যে একেবারে ডে 1 থেকেই আমার কাছে মনে হতো যে করোনা আসলে কোনো অভিশাপ নয়। করোনা হচ্ছে এই প্রকৃতি নিজেকে শুদ্ধ করার জন্য করোনা পাঠিয়েছে। আপনি সকল ধর্মেই দেখবেন যে বডি এবং আত্মাকে ডিটক্স করার একটা ব্যাপার আছে। মুসলমানেরা রোজা রাখে, খ্রিস্টানেরা লেন্ট করে, তারপর হিন্দুরা উপবাস করে, বছরে একবার একটি নির্দিষ্ট সময়ে তারা কিছুদিন না খেয়ে থেকে আত্মার জন্য সেটা একটা শুদ্ধতার চর্চা, বডির জন্য। এবং বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত যে রোজার মতো এই যে কাজগুলো আমরা করি, কিছুদিন না খেয়ে থাকি বা 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা না খেয়ে থাকি, এর ফলে আমাদের বডি ডিটক্স হয়ে যায়। প্রকৃতিও এই কাজ, প্রকৃতির জন্য আমরা যে পরিমাণ পলিউটেড করছি প্রকৃতিকে, প্রকৃতিরও ডিটক্সের একটা দরকার আছে, কিন্তু সেটা আমরা করি না বলে করোনা পাঠিয়ে দিয়ে প্রকৃতি আমাদের বাধ্য করেছে গাড়ি ঘোড়া বন্ধ রাখতে, মেশিনপত্র কলকারখানা বন্ধ রাখতে, আকাশে প্লেন চালানো বন্ধ রাখতে, যার ফলে আপনি দেখবেন পরিবেশে অনেকটা শুদ্ধ হয়ে গেছে। এখন এই কাজটি যদি আমরা প্ল্যান করে করি, ধরেন এমন হতে পারে প্রতি বছর 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, বা 25শে ডিসেম্বর থেকে ক্রিসমাসের টাইম থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এই সময়টা সারা ওয়ার্ল্ডকে একযোগে বন্ধ করে দেয় যে কোনো গাড়ি চলবে না, কোনো প্লেন চলবে না, কেউ ট্রাভেল করবে না, তোমরা এই 15 দিন শুধু বাসায় থাকবা বা এই 20 দিন শুধু বাসায় থাকবা, পৃথিবীর অর্থনৈতিক ক্ষতি হবে না। প্রতি বছর যদি আমরা এটা করি, রোজা থাকার মতো পৃথিবীর একটা ডিটক্স হয়ে যাবে, প্রকৃতির একটা ডিটক্স হয়ে যাবে, তাহলে আর করোনা আসবে না। যদি আমরা এটা না করি, ক্রমাগত প্রকৃতিকে পলিউট করতে থাকি, তাহলে বারবারই এরকম করোনা আসতে থাকবে। আর ইন্ডিভিজুয়াল পর্যায়ে পরামর্শটা হচ্ছে যে আমাদেরকে এখনো পর্যন্ত এর কোনো চিকিৎসা যেহেতু নেই, এটা যেন আমার কাছে না আসে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবধান থাকার উপায়গুলো আমরা জানি, ডিস্টেন্স মেনটেন করা, গ্লাভস পরা, মাস্ক পরা, এসে হাত ধুয়ে ফেলা, তারপরে এই লেবু আর গরম পানি, আমি ঠিক জানি না এটা কতটা কার্যকরী, যদি হয় এই জাতীয় কাজগুলো করা, এগুলাই হচ্ছে ইন্ডিভিজুয়াল পর্যায়ে সাজেশন।
আর আপনি যদি আমার সেই করোনার কবিতাটি শুনতে চান, আমি এখন বা পরে কোনো এক সময় শোনাতে চাই। আমি আমার সেল ফোনে বের করে রেখেছি। আমি আপনাকে অনুরোধ করবো কাজী জহির, আপনি কবিতাটা রেডি করে রাখেন, আমরা অনুষ্ঠানের একদম শেষে আপনার এই কবিতাটা হ্যাঁ, শুনবো। শিওর খুব চমৎকার বলেছেন আপনি, সবসময় চমৎকার বলেন। এবং আপনার আলাপচারিতায় আমরা যেটা পেলাম যে আমাদের করোনা কিন্তু আমাদেরকে কিছু, আমরা আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি করোনায়, আবার করোনা আমরা কিছু পেয়েছিও। আমরা জেনেছি যে প্রতিটা মুহূর্ত কত জরুরি, পারিবারিক বন্ধনটা কত জরুরি, অর্গানাইজড লাইফটা কত জরুরি। অনেক কিছু আমরা ইতিবাচক দিক পেয়েছি। এবং আপনার আলাপচারিতাতেও যেটা আমরা বুঝলাম, রুবাইয়া যেটা বললেন যে আমরা আরো বেশি ব্যালেন্সড ডিসিপ্লিনড লাইফ মেনটেন করব, আর আমাদের কোনো চয়েস নেই এই নিউ নরমালকে অভ্যর্থনা জানাই। অবশ্যই ফিরবো আবার আপনার কাছে। আমি এখন একটু মনিকা হকের কথা শুনবো। মনিকা হক, জি, আপনি পরিবেশ নিয়ে কাজ করেন, তো আপনার কি সাজেশন? পরিবেশ নিয়ে আমরা যে কাজ করি ওটা মেন যে আমাদের সাবজেক্ট, ওটা হচ্ছে স্টপ গ্লোবাল ওয়ার্মিং। তো সবসময় আমি যখনই কোনো ইভেন্ট অর্গানাইজ করছি, আমি প্রথমেই বলছি যে আওয়ার আর্থ ইজ সিক, আমাদের পৃথিবী অসুস্থ। এটা কিন্তু মাদার নেচার, যেটা হ্যাঁ মাদার নেচার, এভরি 100 ইয়ার্সে কিন্তু একটা মহামারী আসে, এভরি 100 ইয়ার্সে। খেয়াল করে দেখবেন, এর আগেও মহামারী আসছিল 100 ইয়ার্স ব্যাক, স্প্যানিশ ফ্লু পরিমাণে, তাই না? প্রচুর পরিমাণে কলকারখানা, গ্যাস, যেটা বললেন একটু আগে, আমি একমত ছিলাম আপনার সাথে। তো আমি যেটা বলি, হিউম্যান নিড টু হিল দ্য আর্থ, উই নিড টু রিডিউস দ্য গ্লোবাল ওয়ার্মিং বাই ইউজিং লেস গ্যাসোলিন অ্যান্ড অর রিসাইক্লিং। রিসাইক্লিংটা খুব, যেমন থার্ড ওয়ার্ল্ডের রিসাইক্লিংটা খুব ভালো হয়, কিন্তু এখানে যেমন আমরা সবকিছু ফেলে দিতে থাকি, তাই না? সব গার্বেজ। থার্ড ওয়ার্ল্ড মানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সবগুলো দেখা যায় সব গোছায় গোছায় পেপার বিক্রি করতেছে, তারপরে প্যাকেট যতগুলো আছে সবাই বিক্রি করে দিচ্ছে, মানে সব জমায় একসাথে। এই রিসাইক্লিংটা কিন্তু আসলে খুব জরুরি, সবকিছু গার্বেজ না করে রিসাইকেল করাটা খুব জরুরি আমাদের মাদার নেচারকে ঠিক রাখার জন্য। এগুলো না করলে আমাদের করোনাটা আসলে হয়তো বা আসতোই না পৃথিবীতে। আমরা যদি আগে থেকেই সচেতন থাকতাম সবাই একসাথে, একা কোনো কাজ হয় না, যে কোনো কাজ করতে হলে আমাদের সবাইকে একসাথে করতে হবে, একা কোনো কাজই আমরা সফল হতে পারবো না কোনো দিকেই। তো মনিকা, আপনার কথার মধ্যে দিয়ে আমরা আরো একটি চমৎকার পয়েন্ট পেলাম যে এই করোনা যুদ্ধ, করোনার সহাবস্থান এখানেও আমাদেরকে আসলে সংঘবদ্ধ হয়ে থাকতে হবে। এই তারই বড় উদাহরণ আজকে যে আমরা আলাপ করছি, প্রত্যেকের বাসা থেকে বসে ভার্চুয়াল আলাপ করছি, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসছে। তো এই সময়টাতেও আমরা কাছে থাকি দূরে থাকি, কিন্তু আমাদের হাতে প্রযুক্তি আছে, সেটা একটা ব্লেসিংস। আমরা ব্লেসিংস, আমরা যতটা পারবো আমাদের সচেতনতা ছড়িয়ে দেব, নিজে সচেতন থাকবো, আমার চারপাশে আমি সচেতনতা ছড়াবো, যে যার জায়গা থেকে। মনিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন, আমাদের সাথে আছেন ডক্টর সাবেরা পারভিন অ্যানি, ওমানের মাস্কাট থেকে। আবার আমি অ্যানির কাছে ফিরছি। ডক্টর সাবেরা। জি, ধন্যবাদ আপু। আসলে এখন আমরা এখন যে স্টেপ গুলো নিয়েছি, সেটা হচ্ছে সবার প্রথম হচ্ছে আমাদের প্রপার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এবং আমাদের মাথায় এটা ধরে রাখতে হবে, যেমন একটা সময় কিন্তু ইনফ্লুয়েঞ্জাও একটা সময় মহামারী ছিল, এবং নাও দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। সো করোনাও কিন্তু আমাদের পার্ট অফ দ্য লাইফই থাকবে। আপনি চিন্তা করেন, এটা কারো না কারো বডিতে থেকে যাবে। আমি হয়তো 14 ডেজ ইন কোয়ারেন্টাইন পিরিয়ডটা শেষ করলাম, বাট ইট ইজ সামওয়্যার। এবং এটা এখনো কিন্তু সেকেন্ড সার্চে, যেমন একজন আমাদের কাজী জহিরুল সাহেব বললেন যে এটা সেকেন্ড সার্চে কিন্তু আসতেছে, এবং দ্যাট ইজ ট্রু, কারণ এই কেসগুলো কিন্তু এখন চায়না পাচ্ছে। এবং রিসেন্টলি ওমান, এখন আমরা অ্যান্টিবডি টেস্টে যাচ্ছি। আমরা জাস্ট, ইট ইজ লাইক লটারি সিস্টেমে আমরা পেশেন্ট কালেক্ট করতেছি এবং কল করতেছি। ইট ইজ অ্যামাউন্ট ফ্রম দ্য ডিফারেন্ট লেভেল অফ দ্য পিপল, লাইক কেউ লেবার শ্রেণীর, কেউ কিছু কর্পোরেট লেভেলের, কেউ একদম টিপিক্যাল গৃহিণী টাইপ, even their housemaid, we are collecting their blood sample, এবং ওরা দেখতে চাচ্ছে যে অ্যান্টিবডি লেভেলটা কেমন, how they can convey। এবং তারা আই থিঙ্ক ব্রিটিশ ইউকে সাথে কিছুটা চুক্তিবদ্ধ হয়েছেন, যে ওমান সরকার, যে if they are getting antibody, so they will supply the Oman as a priority basis.
সো এই ক্ষেত্রে একটা আশার আলো, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে দিস উইল গোনা বি দ্য পার্ট অফ আওয়ার লাইফ, এবং আমাদের একটা প্রপার ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, এবং উই হ্যাভ টু ডু সাম হ্যাবিট, লাইক হচ্ছে উই হ্যাভ টু ডু সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ডশেকিং গুলো অ্যাভয়েড করতে হবে, এবং প্রপার পার্সোনাল হাইজিনিক মেনটেন করতে হবে। ইট ইজ লাইক আপনি যখন বাইরে যাচ্ছেন, মেক ওয়ান ড্রেস, এই ড্রেসটা টিপিক্যালি এমন হতে পারে যে ইটস নট দ্য কটন ওয়ান, মেবি দ্য প্লাস্টিক ওয়ান, লাইক রেইনকোট টাইপের, বা ইজিলি যেটা ওয়াশ করলে আপনার সিনথেটিক টাইপের, ওয়াশ করে আপনি ঝুলিয়ে দিলেন চলে গেল। আবার ধরেন আপনি প্রতিদিন ওয়াশ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি সানলাইটে এক্সপোজ করে রাখতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনি এটা কিন্তু এখন WHO বলতেছে যে ক্লোজ এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দ্য কন্ট্রিমিউটেড, আপনার ইয়ারটা কন্ট্রিমিউটেড হয়ে যায়। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার রুমটাতে ফ্রি ফ্লো অফ ইয়ার রাখতে হবে। আপনি ধরেন আমরা বিশেষ করে মিডল ইস্ট, ইট ইজ খুবই গরম, তো মোস্ট অফ দ্য টাইম আমরা এয়ার কন্ডিশন রাখি। তো এখন এরা বলতেছে যে অ্যাটলিস্ট ওপেন দ্য উইন্ডো অ্যান্ড অ্যালাউ জাস্ট 1 hour দ্য ফ্রি ভেন্টিলেশন। সেক্ষেত্রে আপনি দেখেন আপনার ইনসাইড যে বাসার ভেতরে যে এয়ারটা, এটা আপনার এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এবং ইউ আর গেটিং দ্য ফ্রেশ এয়ার। সো এটা একটা বেটার দিক। সেকেন্ড হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের ইমিউনিটির দিকে আমাদের নিজেকে বিল্ড আপ করতে হবে, লাইক এক্সারসাইজ, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের যে কিছু বাজে হ্যাবিট গুলো আছে, লাইক স্মোকিং, ওভার ইটিং, এই জিনিসগুলো আমাদের একটু চেঞ্জ করতে হবে। এবং আমাদের হেলদি ওয়েতে, লাইক প্রপার হ্যান্ড ওয়াশ এবং প্রপার আমাদের গার্বেজ ডিসপোজাল, লাইক এখন যেটা একটা মেজর ইস্যু, আমরা সবাই মাস্ক ইউজ করতেছি, গ্লাভস ইউজ করতেছি, বাট উই আর জাস্ট থ্রোয়িং হিয়ার এন্ড দেয়ার। So what does that mean? We are opening the channel of source. আমি সোর্স গুলো ওপেন করে দিচ্ছি এবং এটা আরো ভয়ানক। সো আমরা একটা জিনিস, হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য একটা দারুণ একটা ইনফরমেশন আপনি বললেন। আমরা এটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে, আমাদের নিউ ইয়র্কেও হচ্ছে, যে আমরা দেখছি রাস্তায় গ্লাভস পরে আছে, মাস্ক পরে আছে। তাহলে আমাকে মনে রাখতে হবে আমি নিজে সুস্থ থাকবো, আমার সমাজকে, আমার পরিবেশকে সুস্থ রাখবো, তাহলে আমি আমার মাস্ক গ্লাভসটা যেখানে সেখানে থ্রো করবো না। ইয়েস, এখন আমরা এটা একটা করতে পারি, আমরা সিম্পলি আমাদের ব্যাগে একটা ডিসপোজেবল জিপ লক ব্যাগ গুলো রাখতে পারি, সেখানে ইউ ক্যান কিপ। আপনি একটা মাস্ক আপনি 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন, জাস্ট আপনি নিয়ে আসেন, আপনি সানলাইটে রেখে দেন, এবং সেটা লাইক 6 to 7 আওয়ার্স এটা সানলাইট এক্সপোজার থাকলো, এবং সেটা যতটুকু ভাইরাস কিল করা, ব্যাকটেরিয়া কিল করা, সে মরে গেল, এবং সেটা আপনি বাসার বাইরে রাখেন। ইউ জাস্ট ওয়েন ইউ আর কামিং, আপনি বাইরে একটা যেটা আমাদের এন্ট্রি ডোর, সেখানে একটা কর্নার করেন, সেখানে হ্যাঙ্গারে আপনি আপনার যে ড্রেসটা আউটার লেয়ার যেটা পরে গেলেন সেটা হ্যাং করে রাখেন উইথ প্রপার আন্ডার সানলাইট, মাস্কটা খুলে রাখেন, এবং হ্যান্ড যে গ্লাভসটা আপনি পরছেন এটা যদি রিইউজেবল হয় সেক্ষেত্রে আপনি সেটা হ্যাং করে রেখে দেন, এবং এভরি 2 to 3 days আপনি সেটাকে স্যাভলন এবং নর্মাল যে আপনার ডিটারজেন্ট, এটা দিয়ে আপনি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন, ইউ ক্যান ক্লিন এগেইন পুট দ্য সান এক্সপোজার। সো অনেক সময় হয় যে আমরা অনেক টায়ার্ড, আমরা এসে ওয়াশ করতে পারতেছি না, এবং এটা আলাদা একটা বার্ডেন আরেকজন লোককে দিয়ে দেওয়া, জাস্ট গো অ্যান্ড ওয়াশ। সো ওই দ্যাটার ক্ষেত্রে আমরা এভরি 2 days লাইক উই ক্যান মেক অ্যান স্পেশাল ড্রেস কোড। সো এটা আমরা উপরে রাখতে পারি, যখন আমরা ধরেন বাইরে যাচ্ছি, ধরেন আপনি আপনার ওয়ার্ক প্লেসে যে আপনি সেম ওরকম একটা আইসোলেটেড এরিয়াতে হ্যাং করে রাখলেন, আবার যখন আপনি বাসায় আসতেছেন, ওই যে আপনার যে ট্রাভেল পিরিয়ডটা, সেই সময় সেটা ইট ইজ কোয়াইট লাইক ইউর ওন পিপিএ। এটা আবার আপনি আবার বাসার ভেতরে ঢুকাবেন না, কারণ এটা যদি আপনি বাসার ভেতরে ঢুকান, আপনি আপনার ওই যে ড্রপলেট গুলো এটা আপনি এক্সপোজ করে দিচ্ছেন সবার কাছে। আমি শুধু এটাই আপনাদের বলতে চাই, এন্ড মেক ওয়ান গুড স্প্রে বটল। আপনারা ওখানে কিছু স্প্রিট রাখতে পারেন, ওটার সাথে আপনার সার্ভিস যে স্যাভলন, ওইটা রেখে একটা স্প্রে মতো তৈরি করে আপনি যখন বাসায় ঢুকতেছেন আপনার জুতার নিচে সার্ফেসটা আপনি স্প্রে করে দিতে পারেন। আপনি যেই ড্রেসটা পরে গিয়েছেন ওটা স্প্রে করে জাস্ট কিপ ইট আউটসাইড হ্যাঙ্গিং। সো সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার যে সোর্স অফ ইনফেকশনের যে চ্যানেল গুলো ছিল এটা আপনি ক্লোজ করে দিলেন, এবং ইউ আর নট ব্রিঙ্গিং ইনসাইড ইউর হোম। এন্ড বাকিটা তো তাওয়াক্কাল তো আল্লাহ, আমাদের আল্লাহর উপর অবশ্যই ভরসা করতে হবে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের এই ছোট ছোট কিছু ভুলগুলো যেগুলো আমরা নিজেরা হর হামেশা করতাম, এই ভুলগুলো করা আমাদের কমিয়ে দিতে হবে, এবং আমাদের একটা প্রপার হ্যাবিট তৈরি করে সামনে আগাতে হবে। আমাদের এটা আমরা মনে করলে চলবে না, ইয়েস দ্য ভ্যাকসিন ইজ কামিং এন্ড উই গোনা উই উইনার। নো, এটা আসলে কিছুই হবে না। ভ্যাকসিনের প্রসঙ্গটা আসলে আমি তুলতে যাচ্ছিলাম, আপনার কাছে কি কোনো ইনফরমেশন লেটেস্ট আমাদের বলতে পারেন ভ্যাকসিন সম্পর্কে? কিছু কি আপনার
এখন আমরা আমরা যতটুকু জেনেছি নিয়ার অ্যাবাউট 3টা দেশ খুব এগিয়ে আসছে। একটা আমাদের নিজের দেশের কথাই বলি, তারা বলতেছে যে তারা খুবই আশাবাদী এবং এটা অবশ্যই এনিম্যাল ট্রায়ালটা হয়ে গেছে। So now they got apply for the human approval. So এটা যদি once upon a time they will getting maybe and at the end of the December they will get. আরেকটা আমি দেখলাম যে অক্সফোর্ডে যেটা সেটা হিউম্যান ট্রায়ালও যেটা রাশিয়াতে করা হচ্ছে এবং এটা কোয়াইট একটা আশাবাদী, খুব ভালো রেজাল্ট দিয়েছে। সো এরাও বলতেছে at the end of the year maybe. সো আমার মনে হচ্ছে আই পার্সোনালি ফিল যতটুকু হোক সেটা হয়তো আমরা জানুয়ারি নেক্সট ইয়ারের আগে কোনোটাই আশা করতে পারি না। এটা হলো যে আশা মানেই তো আর না যে কর্পূরের মতো সেটা উবে যাবে। ইয়েস, এবং এটা যেদিন আসবে সেদিনই যে আমি পেয়ে যাব, ইটস নট এ দ্যাট লাইক এটা প্রায়োরিটি হবে। কারণ হয়তো বা প্রায়োরিটি ক্ষেত্রে প্রথমে আমাদের থার্ড ওয়ার্ল্ডের অনেক পিছনে থাকবে, লাইক আমেরিকা, অস্ট্রেলিয়া, দে উইল গো না ওয়ার্ক বিফোর, দেন মেবি এটা মিডল ইস্টে আসবে বিকজ দে হ্যাভ লটস অফ মানি অ্যান্ড রিসোর্সেস। সো এট দ্য এন্ড এটা আসলে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যাবে। বাট ইভেন দো আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি দ্য 100% গনা ওয়ার্ক। আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমাদের ইমিউনিটির দিকে খেয়াল রাখতে হবে, আমাদের প্রপার হ্যাবিট তৈরি করতে হবে এবং আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা অবশ্যই মেনটেন করতে হবে। এছাড়া কোনো there is nothing gonna work out. অপূর্ব বলেছেন ডক্টর রানী, অসংখ্য ধন্যবাদ। আপনার আলাপচারিতা আমরা যেটা বুঝলাম আমাদের দর্শকরাও দেখছেন এবং অনেকেই আমাকে মেসেজ করছেন যে তারা খুব উপকৃত হচ্ছেন আমাদের আজকে প্রতিটা প্যানেলিস্টের খুব চমৎকার বক্তব্য শুনে। এবং আপনি যেটা বলেছেন এটা আমাদের ইমিউনিটি এবং সচেতনতা, তার মানে আমরা তিনটে বিষয়কে পুঁজি করে হাতিয়ার করে আমরা এই যুদ্ধে টিকে থাকতে পারি, জয়ী হতে পারি। আর বাকিটা আল্লাহ দেখ। অবশ্যই সচেতনতা, অভ্যেস এবং আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার অনুষ্ঠান শেষ করব কাজী জহিরের কবিতা দিয়ে। আমি আবার ফির ডক্টর রানী আপনাকে ধন্যবাদ। রুবাইয়া ধন্যবাদ, দিমা আপু অনেক অনেক ধন্যবাদ। মনিকা আপনাকে ধন্যবাদ। সবাই আই এম সো হ্যাপি এন্ড গ্রেটফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, অনেক ধন্যবাদ। এবং ভবিষ্যতেও আরো পাবো আপনাদের মূল্যবান বক্তব্য এবং মন্তব্য। আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছেন। আমি ফিরছি কাজী জহিরের কাছে। অনেক ধন্যবাদ দিমা নেফারতিতি। আমি এই কবিতাটি লিখেছিলাম এপ্রিলের 1 তারিখে, একেবারে প্রথম দিকেই বলা যায়, যখন অনেক দেশে লকডাউন শুরু হয়নি। আমি আগেই বলেছি যে আমি করোনাকে কখনোই অভিশাপ মনে করিনি, এখনো করি না। এই কবিতাটি দিমা নেফারতিতি নিজেও আবৃত্তি করে ইউটিউবে পোস্ট করেছে এবং ইউটিউবে আছে এটি, আপনারা কেউ শুনতে চাইলে দিমা খুব চমৎকার করেছে। অনেকেই শুনেছে, অনেকে দেখেছে। রাইট, আমি পড়ছি। কবিতার নাম করোনা। পুড়ছে না জ্বালানি সহস্র কোটি টন পৃথিবীর অ্যাভিনিউগুলোতে, টন টন কাগজে হচ্ছে না ছাপা সভ্যতার অগ্রগতি। 36,000 গ্যালন জ্বালানি পুড়িয়ে প্লেনের সিঁড়ি থেকে নামছে না পরিবেশবিদ রিও ডি জেনেরিওর বিমানবন্দরে। গরমে ঘামতে ঘামতেও ট্রপিক্যাল দেশের ধনী লোকেরা এসি বন্ধ করে খুলে দিয়েছে দক্ষিণের জানালা। পৃথিবীর আকাশে মনুষ্য নির্মিত কালো মেঘ নেই আজ এক ছোপ। বাধাহীন বৃষ্টি, উড়ছে দুরন্ত মেঘ কচি বসন্তের। বন্য প্রাণীরা পেয়েছে শিকারীর ভয়হীন অভয়ারণ্য। স্বচ্ছ নীল আকাশ থেকে বহু বহুকাল পরে ঝরে পড়ছে বিশুদ্ধ রোদের রেণু। পৃথিবীর পরাশক্তিগুলো আত্মশুদ্ধির আয়নায় দাঁড়িয়ে দেখছে নিজেদের কদর্য মুখ। উদ্বৃত্ত খাবার নিয়ে তারা বুঝিয়ে এখনই ছুটে যাবে দূর পাহাড়ের ভুখা মানুষের দেশে। দাস বাণিজ্যের গ্লানি ফুটে উঠেছে শ্বেতাঙ্গ বণিকের দাম্ভিক চোয়ালে। কারাগারের দরজা খুলে দেবে চীন। নির্বিষ ধর্মযাজকেরা ফিরে পাবে নিরাপদ ধর্মশালা। 12 লক্ষ শহীদের পরিবার ফিরে পাবে স্বাধীন তিব্বত। আশৈশব নির্বাসিত বৃদ্ধ দালাই লামা ফিরে আসবে মাতৃভূমির পবিত্র পাথরে। ফারাও দ্বীপে আর উল্লাসে মেতে উঠবে না নিষ্ঠুর ডলফিন ঘাতকেরা। দুরন্ত ষাঁড়ের দেহ খুঁচিয়ে হত্যা করে যে ম্যাটাডোর, বীরত্বের বদলে আজ সে নিজের কাপুরুষত্বের জন্য লজ্জায় ঢাকে মুখ মাদ্রিদের অস্তগামী লাল সূর্যের নিচে। প্রিয়তমা স্ত্রীর কথা ভুলে যে স্বামী মেতেছিল পরকীয়ায়,
কেরিয়ার নেশায় সন্তানের মুখ বিস্মৃত যে নারীর, আজ তারা সকলেই ফিরেছে ঘরে। উপাসনালয়ের চেয়ে পবিত্র যে পরিবার, সেখানেই তারা হয়েছে থিতু। শত্রু মিত্র ভুলে সকলেই হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনায় নত জানু। প্রত্যেকে মোরা পরের তরে হয়ে উঠেছে পৃথিবীর প্রধান স্লোগান। আকাশের পাখির দিকে, অরণ্যের পশুর দিকে, সমুদ্রের মাছের দিকে তাকিয়ে আজ মানুষ উপলব্ধি করছে ওরা আমাদেরই সহোদর। প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান হে মানুষ, দেখো যে পৃথিবীকে তুমি দিনের পর দিন বিষ প্রয়োগে করেছ অসুস্থ, আজ সে একটু একটু করে সেরে উঠছে, শুদ্ধ হচ্ছে, সুস্থ হয়ে উঠছে। না না, করোনা ঘাতক নয়, নয় কোনো অভিশপ্ত জীবাণু। প্রকৃতির তৈরি এক বহৌষধ এই করোনা ফুল, অসুস্থ পৃথিবীকে সুস্থ করে তোলার দাওয়াই। ধন্যবাদ। ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই সুন্দর। ডিমা আপু আবৃত্তি করে শোনালে আরো ভালো লাগতো আমার কাছে। নিশ্চয়ই। আচ্ছা, এটা আরেকবার হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আর খুব সুন্দর কবিতা, এবং এই কবিতার মধ্য দিয়েই আমাদের করোনাকালীন সময়ের আসল সত্যটা বেরিয়ে এসেছে। আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি, কাছের মানুষদের, বন্ধুদের, চেনা জানা অজানা অনেক মানুষকে হারিয়েছি করোনা যুদ্ধে। আরেকটা জিনিস আমি একটু যুক্ত করতে চাই, আমার যেটা প্রেডিকশন, আশঙ্কা, সেটি হচ্ছে আমাদের এই পৃথিবীতে হয়তো আরো একটি মহামারী আসবে, সেটি হচ্ছে অতিমাত্রায় প্রসেসড ফুড খাওয়ার কারণে। এবং সেই দিন খুব দূরে নেই যখন আমরা আমাদের বাসার আলমারি থেকে, ফ্রিজ থেকে ছুঁড়ে ফেলে দেবো সব প্রসেস ফুড। সেই সময়টা আসবে, আমরা অতিমাত্রায় আপনার সাথে আমি যেখানেই যাই না কেন, আমি সবাইকে বলি এত খাই খাই করো কেন, যত খাবার কম খাওয়া যায় তত ভালো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা এটা নিয়ে আরেকবার হয়তো আরেকটা আলোচনা পর্ব আমরা করব। কাজী জহিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ সর্বশেষ এরকম আরেকটি তথ্য যুক্ত করবার জন্য। আর আপনার কবিতার মধ্য দিয়ে যেটা যেটা ব্যক্ত হলো, যেটা আমরা জানতে পারলাম, এবং আমাদের এই সামগ্রিক আজকের আলোচনায় যেটা উঠে এলো, প্রত্যেকে ওরা পরের তরে। আমরা নিজেদেরকে ভালো রাখবো, আমাদের সচেতনতা, আমাদের অভ্যেস, আমাদের ইমিউনো সিস্টেমকে ভালো রাখা, আমরা আমাদের সন্তানদের ভালো রাখবো, আমাদের সমাজকে, পরিবেশকে, আমাদের চারপাশকে ভালো রাখবো। আমাদের আসলে কোনো চয়েস নেই এই নিউ নর্মালকে অভিবাদন জানানো ছাড়া। আমি অভিবাদন শব্দটাই বলছি, কারণ আমাদের আসলে কোনো চয়েস নেই। আমরা নিশ্চয়ই, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা নিশ্চয়ই প্রতিটি স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় মেনে চলবো করোনাকে জয় করবার জন্য। আমরা নিজে ভালো থাকবো, সচেতন থাকবো, আমার চারপাশকে ভালো রাখবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টাইম টেলিভিশনের যাপিত জীবন অনুষ্ঠান। আপনাদের জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই।